আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি যে চ্যাপ্টারটি নিয়ে পড়াবো সেটা হচ্ছে আলো। কি? আলো, আলো বা লাইট। ওকে, এই আলো বা লাইট চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা তোমাদের মাধ্যমিকের পরীক্ষা জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং এই চ্যাপ্টারটি অনেকেই বুঝতে পারে না, যার জন্য সঠিকভাবে আনসারও করতে পারে না। এছাড়াও তোমরা যদি যে কোনো ধরনের চাকরির পরীক্ষা বা যে কোনো ধরনের রেলের পরীক্ষা বা সমস্ত রকম পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন 100% শিওর আসবেই। তো চলো আমরা আজকে আলো চ্যাপ্টার নিয়ে কিভাবে আমরা অতি সহজে আনসার করতে পারবো তা আলোচনা করব। তো তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ, আমার মাধ্যমিক পরীক্ষার সাজেশন এবং উপপাদ্য, এছাড়াও অন্যান্য ছোট ছোট প্রশ্নের উত্তর সমস্ত রকম ভিডিও করা আছে, তোমরা সবাই সেই ভিডিওগুলি দেখবে। আশা করি তোমরা খুবই হেল্পফুল হবে। এবং কারো যদি কোনো বিষয়ে জানার থাকে, কোনো বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে তোমাদেরকে ক্লাস করিয়ে দিব। ওকে, চলো সুন্দর করে আমরা বুঝে নেই। দেখো, আলো আমাদের, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সূর্য। ঠিক আছে, সূর্য থেকে এটা হচ্ছে ধরো পৃথিবী। ঠিক আছে, কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন শব্দ যদি আমাদের কানে পৌঁছতে চায়, তার জন্য কি একটা মাধ্যমের প্রয়োজন। বায়ু মাধ্যম হোক, ঠিক আছে, কিংবা সলিড মাধ্যম হোক, কিংবা গ্যাসীয় মাধ্যম হোক, কিংবা তরল মাধ্যম হোক, যে কোনো মাধ্যম ছাড়া কিন্তু শব্দ আমাদের কানে আসতে পারে না। কিন্তু আলো আসার জন্য কোনো রকম মাধ্যম দরকার হয় না। তাহলে আলো আসার জন্য কোনো রকম মাধ্যম প্রয়োজন হয় না। যদি তা প্রয়োজন হতো, তাহলে দেখো পৃথিবীর সারাউন্ডিংয়ে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সূর্য থেকে পৃথিবীর মাঝখানে কোনো রকম কিন্তু কোনো মাধ্যম নেই। তো সেটাই যদি হতো, তাহলে সূর্যের আলো কিন্তু পৃথিবীতে কোনোদিনই পৌঁছতো না। যেহেতু পৌঁছায়, তার মানে বুঝতে হবে যে কোনো রকম মাধ্যমের প্রয়োজন নেই। এবার দেখো, এই আলোটা একটা তরঙ্গের আকারে আসে। ঠিক আছে, কীরকম আকারে আসে? তাহলে মাধ্যম প্রয়োজন নেই। ঠিক আছে, তো এইবার এই আলোটা আসে তরঙ্গের আকারে। ঠিক আছে, তো এই তরঙ্গটাকে আমরা কি বলি? এই তরঙ্গকে বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, কি তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এছাড়াও আমাদের যে শব্দটা যে পৃথিবীতে, শব্দটা মানুষের বিভিন্ন কানে যে পৌঁছায়, তার জন্য যে তরঙ্গটা দরকার সেটা হচ্ছে কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, কিন্তু আলোর ক্ষেত্রে কোন তরঙ্গ দরকার? আলোর ক্ষেত্রে দরকার অনুপ্রস্থ তরঙ্গ। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে এখানে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ জন্য কোনো রকম মাধ্যম প্রয়োজন হয় না, তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, যে তরঙ্গের জন্য কোনো রকম মাধ্যম প্রয়োজন হয় না, তাকে কি বলে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর আলো আমাদের কি অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে আসে। ওকে, এইবার আলোর একটা স্পিড আছে। ঠিক আছে, আলো যে পৌঁছয় তার একটা নির্দিষ্ট স্পিড আছে। তো শূন্য মাধ্যমে আলোর স্পিড হচ্ছে 3 ×
3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 × 10⁻⁻⁷ মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি শূন্য মাধ্যমে স্পিড। ঠিক আছে, শূন্য মাধ্যমে কত আলোর স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু তোমাদের এক্সামে আসে। তাহলে কি কি মনে রাখতে লাগবে? আলো আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। কী ধরনের তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, আর এর স্পিডটা কি? এর স্পিডটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্য মাধ্যমে। ঠিক আছে, এবার তোমাদের যদি বলে যে কোন মাধ্যমে আলোর মানে স্পিডটা বেশি, তাহলে একটা তোমরা ছক মনে রাখবে। শূন্য মাধ্যমে সব থেকে বেশি, তার থেকে কম কি? তার থেকে হচ্ছে গ্যাসীয়, তার থেকে কম কি? তরল, তার থেকে কম কি? কঠিন। ঠিক আছে, তাহলে এবার সব থেকে বেশি শূন্য মাধ্যম, তার থেকে একটু কম হচ্ছে গ্যাসীয়, তার থেকে তরল, তার থেকে কঠিন, মানে কঠিন মাধ্যমে আলোর স্পিড সব থেকে কম। পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, এইবার যদি বলে ফোটন কে আবিষ্কার করে, তাহলে বলবো কি আইনস্টাইন। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে আমরা মাধ্যম পড়লাম, ঠিক আছে, এই মাধ্যমকে আমরা আবার কি কটি ভাগে ভাগ করব? মাধ্যমকে কটি ভাগে ভাগ করা যায়? মাধ্যমকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? স্বচ্ছ মাধ্যম, তারপরে হচ্ছে কি অর্ধস্বচ্ছ মাধ্যম, তারপরে হচ্ছে কি অস্বচ্ছ মাধ্যম। তাহলে মাধ্যম কত প্রকার? মাধ্যম হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, আর একটা অর্ধস্বচ্ছ, আর একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। তো স্বচ্ছ মাধ্যম আমরা কোনটাকে বলি? স্বচ্ছ মাধ্যম দেখো, এটা যদি আমরা এটা মাধ্যম ধরি, তাহলে এখানে যদি আমরা আলো ফেলি, ঠিক আছে, ধরো 4টা আলো রশ্মি ফেললাম, 4টাই এদিকে ঠিক বের হয়ে গেল, ঠিক আছে, তাহলে বুঝবো সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। যেমন কাঁচ, ঠিক আছে, যেমন কাঁচ। তারপর যদি আমরা বলি এটা অর্ধস্বচ্ছ মাধ্যম, ঠিক আছে, অর্ধস্বচ্ছ মাধ্যম। অর্ধস্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে কি হবে? আলোক রশ্মি ফেললাম আমরা এতগুলো, ঠিক আছে, এদিকে গেল মাত্র এইটুকুনি। ওকে, সেক্ষেত্রে আমরা বলবো এটা কি অর্ধস্বচ্ছ। তাহলে কি ঘষা কাঁচ। ওকে, এবার অস্বচ্ছ মাধ্যম কি? অস্বচ্ছ মাধ্যম হচ্ছে আমরা যখন এখানে আলোক রশ্মি ফেলবো, এইদিকে একটাও পৌঁছাবে না। ওকে, এইদিকে যদি যেমন কাঠ, ঠিক আছে, তারপর হচ্ছে স্টিল, স্টোন, এগুলো হচ্ছে কি আমার অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ। তাহলে ক্লিয়ার? মাধ্যম সম্পর্কে ক্লিয়ার হলো। এখান থেকে আমি কি পেলাম? আলোক হচ্ছে আমার কি ধরনের তরঙ্গ? সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, আলোর স্পিড কত শূন্য মাধ্যমে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে মানে স্পিডটা বেশি? সেটা হচ্ছে কি শূন্য মাধ্যমে, সব থেকে কম হচ্ছে কঠিন। ফোটন কণা কে আবিষ্কার করে? আইনস্টাইন।
তাহলে মাধ্যম আমার কত প্রকার? মাধ্যম হচ্ছে 3 প্রকার, স্বচ্ছ মাধ্যম, অর্ধস্বচ্ছ মাধ্যম আর অস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, এবার তার উদাহরণগুলি আমি অবশ্যই বুঝিয়ে দিয়েছি, আশা করি এখান থেকে ক্লিয়ার। এবার আমরা যাব প্রতিফলনের সূত্র। ঠিক আছে, আলোর প্রতিফলনের সূত্র আমরা কাকে বলবো? ঠিক আছে, তো আলোর প্রতিফলনের সূত্র আমরা কিভাবে দেখব? দেখো, ধরো এটা একটা সমতল দর্পণ। এটা কি? এটা একটা হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে, এই সমতল দর্পণে এটা ধরো একটা কি অভিলম্ব। এটা কি? এটাকে বলে অভিলম্ব। এবার এখান থেকে যদি আমি আলোক রশ্মি ফেলি, ঠিক আছে, তো সমতল দর্পণ পাস হয়ে কি কখনো যেতে পারবে? পারবে না। কেন পারবে না? কেননা এই দর্পণে আমি কিন্তু এই যে আমি প্রলেপ দিয়েছি। ঠিক আছে, দর্পণে কি প্রলেপ দিয়েছি? দর্পণে প্রলেপ দিয়েছি। ঠিক আছে, এবার যদি পরীক্ষায় আসে যে এই সমতল দর্পণ বলতে আয়না। ঠিক আছে, আমরা যেখানে প্রতিবিম্বটা দেখতে পাই। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি সমতল দর্পণ। তো এইবার সমতল দর্পণের যে পিছনের দিকে যে প্রলেপটা দেওয়া হয় সেটা কোন উপাদানের দেওয়া হয়? পরীক্ষায় আসতে পারে সমতল দর্পণের পিছনে কোন উপাদানের প্রলেপ দেওয়া হয়। তাহলে আমরা কি লিখব? Hg প্লাস Ag(b) অথবা Ag(b) না থেকে থাকতে পারে কি Agi। তার মানে কি মার্কারি, ঠিক আছে, প্লাস সিলভার ব্রোমাইড বা সিলভার আয়োনাইড। ঠিক আছে, তাহলে এই উপাদানটা দিয়ে আমরা কি করি? দর্পণের পেছনে প্রলেপটা দিয়ে থাকি। ওকে, তো আমি যেটা যাচ্ছিলাম যে আমি যখন এখান থেকে আমি একটা রশ্মি ফেলবো তখন এই যে আমি প্রলেপটা দেওয়ার জন্য এই পাশে আর পাসিং হতে পারবে না। যখন পাসিং হতে পারবে না তখন কি হবে? রিটার্ন হয়ে যাবে। তাহলে কি করবে সে? ঠিক এইভাবে রিটার্ন হবে। ঠিক আছে, ঠিক এইভাবে রিটার্ন হবে। তো এই যে রশ্মিটা আসলো এটাকে কি বলে? আপতিত রশ্মি। ঠিক আছে, আর যেটা আমার চলে গেল সেটাকে বলবো আমি প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার? তো যে রশ্মিটা আমার আসছে সেটাকে বলবো আপতিত রশ্মি, যে রশ্মি চলে গেল সেটাকে আমি বলবো কি প্রতিফলিত রশ্মি। এই যে আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে কি আপতন কোণ। ঠিক আছে, এবার প্রতিফলিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে প্রতিফলিত কোণ। ঠিক আছে, তাহলে এবার আমরা এই যে প্রতিফলনের সূত্র থেকে তাহলে আমরা কি লিখতে পারি? প্রতিফলনের সূত্র তাহলে কি? 1 নাম্বার দেখো, 1 নাম্বারে লেখা যায় এটা হচ্ছে কি আপতন কোণ আর এটা হচ্ছে কি প্রতিফলন কোণ। ঠিক আছে, আপতিত রশ্মি দ্বারা যে কোণটি তৈরি হয় এটা কি আপতন কোণ, আর এটা হচ্ছে কি প্রতিফলন কোণ। তাহলে এই আপতন কোণকে কি বলি আমরা? আই দিয়ে ডেনোট করি। এই আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। ওকে, আর কি লিখতে পারি? এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ওরা একই তলের আছে, তাহলে সেটা লিখতে পারি আপতিত
রশ্মি ও প্রতিফলিত রশ্মি কি করবে, একই তলে থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে আমার প্রতিফলনের সূত্র। ওকে, এবার দেখো, এবার ঘটনাটা হচ্ছে, যদি যদি আমার এই রশ্মি আপতন রশ্মিটা যদি পাসিং হয়ে যেত, তাহলে আমার কোন দিকে চলে যেত, এই দিকে চলে যেত। ওকে, তো এই দিকে চলে গেলে মনে এটা হচ্ছে আমার ইমাজিনারি লাইন, ঠিক আছে, এই দিকে চলে যেতে পারতো যদি সোজা চলে যেত, ঠিক আছে, সেটা না গিয়ে গেল এই দিকে। তো এর সাথে যে এটা আমার একটা কোণ তৈরি হতো, এটার নাম হচ্ছে কি, চ্যুতি কোণ। ঠিক আছে, এটাকে কি দ্বারা ডেনোট করা হয়? ওকে, এইবার আমরা জানি, এটা দেখো তো কিরকম লাইন হলো, এটা এইরকম লাইন হলো। ওকে, তো এই টোটাল কোণের মান কি? এই টোটাল কোণের মান হচ্ছে, এটা একটা সরল কোণ। কি কোণ? এটা একটা সরল কোণ, এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে টোটাল কোণটা এখানে তৈরি হলো, এটার মান কত? 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এই যে আই প্লাস এই আর প্লাস এই ডেল সমান সমান আমি কি লিখতে পারি? 180 ডিগ্রি লিখতে পারি। 180 ডিগ্রি, যেহেতু এটা আমার পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি, তাই আমি আই আর এইটা সমান সমান আমি কি লিখলাম? 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি এই আই সমান সমান কি আর, তাহলে এই আরটাকে তুলে দিয়ে আমি এখানে আই লিখতে পারি। ঠিক আছে, সমান সমান 180 ডিগ্রি। তো এখানে আমি কি লিখতে পারি? 2i। এবার সুতরাং আমি কি লিখতে পারি? এই যে এই কোণটাকে রেখে দিলাম, এই 2i-কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে এই চ্যুতি কোণের মান আমার কত? 180 ডিগ্রি মাইনাস 2i। তো এখান থেকে আমাদের কি প্রশ্ন আসে? ওকে, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো এইটুক পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। এরপর দেখো দেখো প্রতিবিম্ব। প্রতিবিম্ব বা ইমেজ, প্রতিবিম্ব বা ইমেজ কত প্রকার? প্রতিবিম্ব বা ইমেজ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কি সৎ, আর একটা হচ্ছে কি অসৎ। ঠিক আছে, এটাকে বলে রিয়াল, এটাকে বলে কি ভার্চুয়াল। ক্লিয়ার? এইবার এই সৎ আর এই অসৎ প্রতিবিম্ব কোথায় কোথায় সৃষ্টি হয় সেটা আমরা বের করব। ওকে, তো দেখো, এবার আমরা যাব কি, দর্পণ। দর্পণ মানে কি? দর্পণ মানে বলছি আয়না। এই দর্পণ কত প্রকার? দর্পণ কত প্রকার? দর্পণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি সমতল দর্পণ, আর একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। ঠিক আছে, সমতল দর্পণকে ইংলিশে কি বলে? প্লেন মিরর।
আর গোলীয় দর্পণকে ইংলিশে কি বলে? স্ফেরিক্যাল মিরর। ঠিক আছে, এই সমতল দর্পণের ছবিটা কিরকম? ঠিক আছে, এটা হচ্ছে কি মার্কারি প্লাস সিলভার ব্রোমাইটের হচ্ছে ক্রোটেট, আর এটা হচ্ছে কি আপতন তল। ঠিক আছে, এটা হচ্ছে কি আপতন তল, যে তলে আলোক রশ্মি এসে পড়ে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অভিলম্ব। এটা হচ্ছে অভিলম্ব। ওকে, তাহলে এটা হচ্ছে আপতন রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সমতল দর্পণের পিকচার, এর আগেও আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে কি গোলীয় দর্পণ কত প্রকার? গোলীয় দর্পণ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে কি অবতল দর্পণ, আর একটা হচ্ছে কি উত্তল দর্পণ। ঠিক আছে, তো অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণকে ইংলিশে কি বলে? কনকেভ মিরর। উত্তল দর্পণকে ইংলিশে কি বলে? কনভেক্স মিরর। ক্লিয়ার? এইবার এর ছবিটা কিরকম হবে? আর হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। তো এটাকে যদি আমি, যেহেতু গোলীয়, তো গোল করে দেই, তো এটা হচ্ছে কি সেন্টার, সেন্টারকে সি দ্বারা ডিনোট করে, এটা হচ্ছে কি ফোকাস পয়েন্ট, আর এটা হচ্ছে কি পোল বা মেরু। এক্ষেত্রে যদি আমরা এটাকে গোল করে দেই, তাহলে এটা কি হবে? সেন্টার, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে পোল, আর এটাকে বলবো আমরা প্রধান অক্ষ। তাহলে এই যে লাইনটা, ডট 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 লাইনটা, এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, তো তোমাদের আজকে এ পর্যন্তই থাকলো। এরপরে আমি অবতল সমতল দর্পণের পুরো, অবতল দর্পণের পুরো, উত্তল দর্পণের পুরো আমি বোঝাবো। ওকে, তো তোমরা নেক্সট ক্লাস অবশ্যই দেখবে। ঠিক আছে, এটা শুধু আমি একটু বেসিক ধারণা দিলাম, এরপরে আমরা কি ডিটেলসে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।